আসসালামু আলাইকুম। তারেক রহমানের সরকার, জুলাই শহীদের রক্তের অভিশাপ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশোধ। আজকের ভিডিওটির এটি হবে শিরোনাম। তৃণমূলের উচ্চ পর্যায়ে তো কারোর সাথে কারোর দেখা হচ্ছে না, হয়তো কথাবার্তা হতে পারে, কিন্তু তৃণমূলে যখন একেবারে সামাজিক পর্যায়ে গ্রামগঞ্জে কলোনিতে আমলিগ বিএনপি একাকার হয়ে মিশে চলছে। শুধু মিশে চলছে, রাস্তাঘাটে দেখা হচ্ছে তাই না, এক জায়গায় বসছে, কথা বলছে, কিন্তু এদের একটি মধুর সম্পর্ক গড়ে উঠেছে। মধুর বলছি এই জন্যই, তিক্ততা মিশানো যে সম্পর্কটা, সেটা যখন সামনাসামনি দেখা হয়ে যায়, সেটাকে কিভাবে আখ্যায়িত করা যায়? সহজ কথায় চাচাতো ভাইরার মতো। চাচাতো ভাইরার সাথে দেখা হলে খুব আপ্যায়ন, দুইজনে দুজনকে চা খাওয়ান, বসেন, কেমন আছেন, এই সেই অনেক কথাবার্তা, খুব আন্তরিকতা। ঠিক দুজন দুজন থেকে দুই পা দূরে গেলেই, যার যার মুখী হয়ে গেলেই ফাউল টাইপ লোক। ঠিক একই অবস্থা আমলিগ বিএনপির তৃণমূলের এই সম্পর্ক। এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলতে পারছে না, ছেড়ে দূরেও থাকতে পারছে না, আবার যে এক হয়ে যাবে সেটাও পারছে না, সম্ভব হচ্ছে না। কিন্তু একসাথে চলতে হবে এদের ব্যালেন্স করে। তখন কি হচ্ছে, এদের ভিতরে কথাবার্তা কিভাবে হচ্ছে? যতগুলো আসনে নির্বাচন হয়ে বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন, ততগুলো আসনেই আওয়ামী লীগ এবং বিএনপি এদের দুইজনের ভিতরে অভ্যন্তরীণ কথাবার্তাটা এইভাবেই হচ্ছে। ধরেন, আমি কাউরের নাম বলছি না, অন্য একটি নাম ব্যবহার করছি রূপকে। আমি ধরলাম নাসিরউদ্দিন পাটোয়ারি, সে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ধরা কথা। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি থেকে এবার নির্বাচনে জয়ী হয়েছেন। এখন এই জয়ীটার আমলিগ এবং বিএনপি কিভাবে ভাগ করে নিচ্ছেন? আমলিগের লোকটি বিএনপিকে বলছে, তুমি ধানের শীষের লোক, আমি নাসিরউদ্দিন পাটোয়ারির লোক। সে সরাসরি বলছেন আমি আমলিগ। সে ভোট দিতে পারে নাই আমলিগের, বা আমলিগের কার্যক্রম নিষিদ্ধ, তার পিঠ বাঁচাইতে হবে, তার এই সমাজের ভিতরে সামাজিক সকল মুভমেন্টের ভিতরে থাকতে হবে। তখন সে ঘোষণাও দিতে পারছে না যে আমি বিএনপি হয়ে গেছি, কারণ আমলিগকে বিএনপি এমন একটা সুযোগ করে দিয়ে রেখেছে যে দল নিষিদ্ধ হলেও তৃণমূলের সকল সাংগঠনিক কার্যক্রম তাদের সামনেই এরা চালিয়ে নিচ্ছে। এর ভিতরে মদত দিচ্ছে ওই সমস্ত স্থানীয় আসনের এমপিরা, কারণ প্রতিটা এমপি জানেন যে আমি এককভাবে বিএনপির ভোটে নির্বাচিত হওয়ার ক্ষমতা এবার ছিল না। আমাকে জিতে আসতে হলে আমলিগের বড় একটি ভোটের একবার চিহ্নিত, যত বড় যে আমলিগই হোক না কেন, তাদেরকে ভয়ভীতি হোক থেকে শুরু করে, বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে, কাছে ডেকে গায়ে হাত দিয়ে বুঝিয়ে কৌশলে তাদের ভোট বিএনপির এমপিরা নিয়েছে। এটা নির্লজ্জ সত্য। এখন যখন নিয়ে তিনি এমপি হয়েছেন এবং সেই এমপির ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় এখন, তাহলে এই ক্ষমতার অংশীদারিত্ব ওই আমলিগের উপরও কিছুটা বর্তায়। আমলিগও সেই ক্ষমতার সুযোগটা, সুবিধাটা কিছু পায়। তো কিছু যখন পায়, হুট করে এসে বিএনপির যে কোনো কর্মী, ছোটোখাটো নেতা যারাই হোক, এত হ্যাডাম নেই যে দৌড়ে যেয়ে আমলিগের গায়ে হাত তুলবে, বা আমলিগ যেভাবে বিএনপির উপরে চড়াও ছিল সর্বক্ষেত্রে, একেবারে জমি জমা, ব্যবসা প্রতিষ্ঠান, ছেলে মেয়েদের লেখাপড়ার উপরে হস্তক্ষেপ করেছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে, যেগুলো কাটতে পারেনি সেই সব প্রতিষ্ঠানে আমলিগের লোকজনকে বাধ্য করা হয়েছে সেখানে মোটা বেতনে চাকরির ব্যবস্থা করার। চাঁদা টাদা তো নিয়েছি সব কিছু, তারপরেও অন্য লোক তুমি যাই রাখো, 10 জন হইলে 6 জন আমলিগের লোক, 5 জন আমলিগের লোককে তোমার এই প্রতিষ্ঠানকে
খাটাইতে হবে, তবে বেতন দিতে হবে ভালো একটা পর্যায়ে, সেই বেতন ওরা নিয়ে আবার ভাগযোগ করে নিতে সব। কিন্তু আমলিগ সেই সুবিধা পাচ্ছে না। কারণ পাচ্ছে না, এমপি সাহেব আমলিগের উপরে দুর্বল, একটু নমনীয়। আমলিগের ভোট নিয়ে এমপি সাহেব আর এমপি হয়েছেন। বিএনপির একক ভোটের একক ক্ষমতা ছিল না যেবার জামাতের মুখোমুখি দাঁড়িয়ে ভোট নিয়ে, শুধু বিএনপির ভোট নিয়ে সংসদ সদস্য হওয়ার। সো সেখানে বড় ধরনের একটি আমলিগকে ব্যবহার করে যে সরকার গঠিত হয়েছে, এটা বিএনপির সরকার আপনার দৃষ্টিতে হতে পারে, তর্কের খাতিরে হতে পারে, কিন্তু মূলত বিএনপির সরকার না। কিন্তু সরকার প্রধান হয়েছে বিএনপির নেতা তারেক রহমান, এই জন্য এটা তারেক রহমানের সরকার। এখন জুলাই আগস্টের শহীদদের রক্তের অভিশাপের কথা বলেছি আমি। অভিশাপের কথা এই জন্য বলেছি যে উদ্দেশ্য নিয়ে যে অকারেন্সগুলোর বিরুদ্ধে জুলাই আগস্ট সংগঠিত হলো, মিছিলে দাঁড়িয়ে যারা শহীদ হয়েছে তারা, ছোট বাচ্চারা যারা ছাদে, যারা বেলকনিতে হেলিকপ্টার থেকে গুলি করায় শহীদ হয়েছেন তারা, নিরপরাধ যারা পথচারী ছিলেন একেবারেই সবজি বিক্রেতা, রিক্সা চালক, সাধারণ মানুষ, তারাও মারা গেছেন। কিন্তু এই মৃত্যুটা একটু অপমৃত্যুর মতো। অপমৃত্যুটা কি, এত দ্রুত এইভাবে একটি রাষ্ট্রের একটি সংস্থা প্রকাশ্যে গুলি করে এভাবে অযাচিতভাবে যাদেরকে শহীদ করা হয়েছে, এরা কখনোই মানসিকভাবে, হয়তো আমার দৃষ্টিতে, শহীদ হওয়ার বাসনা, কামনা বা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে আসেনি। তাদের ভিতরে তীব্র একটি আকাঙ্ক্ষা ছিল স্বৈর শাসককে বিতাড়িত করার। কিন্তু তারা যেভাবে মানসিকভাবে অপ্রস্তুত থেকেও শহীদ হইতে হয়েছে, তাদের বিদেহী আত্মা অন্তত এটুকু শান্তি পেতে যে তাদের যে উদ্দেশ্যগুলো বা তাদের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের সাংবিধানিক অবকাঠামো, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, অর্থের উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, যে সমস্ত জায়গা একেবারে নিরপেক্ষ একটি ধাঁচ তৈরি হবে, জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষাপট তৈরি হবে, বর্তমান সরকার এসে প্রকাশ্য এখনও তেমন কোনো কিছু প্রতিফলিত করতে পেরেছে কিনা আমরা জানি না। সংসদে অনেকগুলো বিল পাস হয়ে গেছে শুধু, কিন্তু সেই বিলগুলোর মুখ্য কোথায়, কি কোন কোন জায়গায় এখনও ঢালাওভাবে জনগণের সামনে উত্থাপিত হয়নি। আমি প্রিন্ট খবরের কাগজটা নেড়ে ছেড়ে দেখেছি, জনগণের কল্যাণের বিল ওর ভিতরে কোনো কোথাও একটিও নেই। মূল জায়গাগুলো স্বৈরাচার শাসকের প্রতিরোধ করবার জন্য। আজকে কেন সংসদ ভবনে যে সমস্ত জিনিস ক্রয় করা হয়েছে, শুধু সংসদ ভবনের ওই ক্যামেরা, ক্যাবেল, আনুষাঙ্গিক ব্যাগ, সংসদ ভবনের এইগুলোই 18 লাখ টাকা, সম্ভবত 18 লাখ টাকা হলে সমস্ত কিছু সম্পন্ন হয়ে যায়। সেখানে 18 লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে সংসদের। তা আজ যে সংসদ সদস্য বসছে ওইখানটাতে তাদের পাশার নিচেই এবং তাদের মুখের সামনে যেসব লাউড স্পিকারগুলো ব্যবহৃত হচ্ছে। কথা তো ছিল এই জায়গার এই দুর্নীতিগুলো প্রতিরোধ করবার, এবং যাদেরকে ওইখানে উপবিষ্ট করা হবে তারা যেন দুর্নীতিগ্রস্ত না হয়, দুর্নীতিগ্রস্তর বাইরের মানুষ ওখানে যেন আসন পান, সম্মানের জায়গায় গিয়ে তারা পুরো রাষ্ট্রকে একটি সম্মানের জায়গায়, অর্থাৎ দুর্নীতি, ঘুষ এর বাইরে এসে যে দুর্নীতিতে 5 বার 7 বার অমুক স্থান, দুর্নীতিতে 14, 13 এইসব, এর থেকে বের হয়ে দুর্নীতি মুক্ত একটি দেশ গড়া যায় কিনা, সেটাই তো ছিল সেই শহীদদের বিদেহী আত্মার একটি প্রত্যাশা। যে স্বপ্ন তারা বুনে গিয়েছিল সেটা তারা আত্মায় ধারণ করেই শহীদ হয়েছে। কিন্তু সেই জায়গাটায় যেভাবে নির্বাচন হলো, আমি প্রহসন বলে হয়তো অনেকেই বলবে যে না প্রহসন হয়নি, নির্বাচন সঠিকভাবেই হয়েছে, কিন্তু বিএনপি শুধু যাদেরকে নিবৃত্ত করার প্রয়োজন ছিল, বিএনপি তাদের দরজা খুলে দিয়েছে, বিএনপি তাদের অফিস খুলে দিয়েছে, বিএনপি তাদেরকে উন্মুক্ত করে রেখেছে। এবং আপনারা জানেন যে জুলাই আগস্টের
পরে আওয়ামী লীগের নিম্ন পর্যায়ে যে সমস্ত মামলা হয়েছিল সেসব মামলা একেবারেই চুপচাপ ধামাচাপা মারা হয়ে গেছে। কোনো মামলার কোনো মুভমেন্ট নেই, কবে হাজিরা হচ্ছে বা কী হচ্ছে না হচ্ছে। বিএনপির সময় যেমন 100-150 কোমরে রশি বেঁধে কোর্টের ভিতরে ওই সিঁড়ি পর্যন্ত চলে যেত, সেই অবস্থা কিন্তু নেই। কোনো মামলা বা কোনো বিএনপি কর্তৃক কোনো আওয়ামী লীগের হামলা এর কোনো নজির নেই এই 2 মাসের ভিতরে। ভবিষ্যতে কী হবে সেটা বলা যায় না, বা ভবিষ্যতে যে আদৌ সেই প্রেক্ষাপটটা তৈরি হবে সেটাও বোঝা যাচ্ছে না, মনে করা যাচ্ছে না সেরকম কোনো কিছু। সো এই যে জুলাই আগস্টের শহীদদের আত্মার যে অভিশাপ, সেই অভিশাপটা কিন্তু এদেশের আকাশে বাতাসে মুহুর্মুহু হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা তাদের সেই ক্রন্দন ধ্বনি, আত্মার নীরব যে হাহুতাশ, সহসাই তাদের আত্মা যেভাবে ব্যথাতুরভাবে তার মা বাবার মুখ থেকে ছিটকে গেছে, তাদের আত্মা হয়তো আল্লাহর আরশে পৌঁছে গেছে, কিন্তু তাদের সেই বিভিন্ন হাহাকার এদেশের বাতাসে, এদেশের রাজপথে, এদেশের কৃষকের কণ্ঠে, বিপ্লবী মানুষের কণ্ঠে, এদেশের জনসাধারণের বুকের দীর্ঘশ্বাসের ভিতরে নির্লিপ্ত হয়ে আছে, আবার পুনর্জাগরিত হবার অপেক্ষায় আছে। এখন ডক্টর ইউনূসের কীভাবে প্রতিশোধ? ডক্টর ইউনূসের প্রতিশোধ আমি এই জন্য বলছি, জুলাই আগস্টের নেপথ্যে তিনারা যে মাহফুজের কথা বলেন, তার মাধ্যমে ব্র্যাক এর অফিসে বসে যে মিটিং হয়েছিল, সেখান থেকে এজেন্ট তৈরি করে হাসনাত আবদুল্লাহ, নাহিদ, সজীবদের যেভাবে তৈরি করে তুলে এনে রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিল, এর পিছনে একটা কাজ ছিল ডক্টর ইউনূসের বা তৎকালীন জো বাইডেনের সরকারের পররাষ্ট্রনীতির বাংলাদেশে একটা কিছু করবার জন্য, এবং ডক্টর ইউনূসকে বসিয়ে তাদের একটা উদ্দেশ্য ছিল, যে কোনো ধরনেরই বড় ধরনের একটি উদ্দেশ্য ছিল ডক্টর খলিলুর রহমানকে এই উপদেষ্টা মণ্ডলীতে পুশ করে, অর্থাৎ নিয়াজ সাহেবকে দিয়ে সংস্কারের যেসব কাজকর্ম, এটা তো বড় ধরনের একটা কর্মযজ্ঞ ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু এই 1.5 বছরে প্রায় 1100-র মতো আন্দোলন করে সরকারকে মানসিকভাবে একটি মিনিটও স্বস্তিতে তাদের কাজকাম করবার মতো পরিস্থিতি রাখে নাই। এবং এর নেপথ্যে আপনারা চিন্তা ভাবনা করে, এখানে 2 মাসে পে স্কেল হয়েছে, কোনো কিছু জাতীয়করণ হয়েছে, ঢাকা ভার্সিটির সেই 5টা ভার্সিটি নিয়ে যে কথা হচ্ছিল, সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন, আর তখনকার আন্দোলনটা কীরকম হচ্ছিল, যে কোনো কিছু নিয়ে যেভাবে সরকারকে বিব্রততর অবস্থার ভিতরে ফেলে দেওয়া হচ্ছিল। সরকার গঠনের এই 2 মাসের ভিতরে তার 100 ভাগের 1 ভাগও কি আর কোনো সারা শব্দ আছে? তার মানে কি এর পিছনে খেলটাই ছিল বিএনপির বড় ধরনের কুচক্রী মহলের ষড়যন্ত্র ছিল ডক্টর ইউনূসের সরকারকে বিব্রত করে রাখা। যখন ডক্টর ইউনূসের সরকার বুঝতে পেরেছে যে আমাদের ভালো মতো উদ্দেশ্য হাসিল বা সরকার পরিচালনার যে দক্ষতা প্রয়োগ, এটা সুবিধা হবে না, আমেরিকাকে তিনি একবার মাঝে চলে যেতেও চেয়েছিলেন। তারপর আমেরিকার বা বড় বড় গুরু যারা, আন্তর্জাতিক খেলোয়াড় যারা, তাদের পরামর্শ তিনি থেকে গেছেন। সেই পরামর্শটাকে নির্বাচন দিয়ে দাও, নির্বাচন দিয়ে দাও কোন শর্তে? যে শর্ত আমেরিকা এদেশে প্রতিষ্ঠা করতে চায়, প্রতিস্থাপন করতে চায়, সেই শর্তগুলো সুন্দর কায়দায় তুমি লেখো। আমেরিকা হয়তো মুখে উচ্চারণ করছিল যে দিয়ে 6 বলবে, ডক্টর ইউনূস বলে বলার আগেই তিনি বলেছেন ওখানে লেখেন 36। মানে আমেরিকা হয়তো চেয়েছিলেন 25%, ডক্টর ইউনূস আরও 75-75% বাড়িয়ে 100%-এর বড় ধরনের শর্তগুলো, চুক্তিবদ্ধগুলো করে একেবারে উনি আমেরিকার সাথে এমনভাবে চুক্তিগুলো সই করেছেন যেন যতটা ধাক্কা বিএনপির থেকে ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছে, তার থেকে কয়েক গুণ অতিরিক্ত শক্তিশালী টর্নেডো হয়ে, সুনামি হয়ে যেন বিএনপি সরকারের গায়ে এসে সেই শক্তিশালী ধাক্কাটা লাগে। এবং যতটা বিব্রত ডক্টর ইউনূসকে করেছে, সরকার করেছে, তার থেকে কয়েক গুণ শক্তিশালী আগুনের ফুলকা হয়ে যেন বিএনপি বলবো না আমি, তারেক রহমানের সরকারকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয়। এবং আন্তর্জাতিকভাবে তো বটেই, দেশীয় যখন পুরা চুক্তি উন্মোচিত হবে, কোন কোন জায়গায় কী কী, যেমন আমরা ভারতের
গোলামির চুক্তির কথা বলি, 27 বছরের যে গোলামির চুক্তি ছিল সেটার কথা বলি ভারতের সাথে বাংলাদেশের। এবার আমেরিকার সাথে বাংলাদেশের কত বছরের কি গোলামি চুক্তি হয়েছে, কি ইন্টারনাল চুক্তি হয়েছে, কি অভ্যন্তরীণ ব্যবসা থেকে শুরু করে পলিটিক্যালি রাজনৈতিক মতাদর্শের জায়গায় এখনই রাশিয়ার থেকে তেল নেবে, সেটা আমেরিকার পারমিশন নিতে হচ্ছে। তাহলে বুঝতে হবে যে কী অবস্থা। তারেক রহমানকে কোনো দেশে চাইতে হলেও সম্ভবত আমেরিকার পারমিশন লাগবে, যেহেতু মাত্র কয়েকদিন আগে চীন থেকে একটি প্রতিনিধি দল বাইরে গিয়েছিল চীনের সাথে। কি হলো কিছু কিন্তু জানা যায়নি, তারা কেন গেল, কেন আসলো, কি করে আসলো, কোনো কিছুই বলা বলি হচ্ছে না। অর্থাৎ হয়তো ভিজিটে গিয়েছে বা ব্যবসা, চীনের সাথে আমাদের যে ব্যবসা আছে, বা আমেরিকা হয়তো একচ্ছত্রভাবে ভারতের মাধ্যমে তার ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, প্রয়োগ করছে। এদিকে যে ভাসুরের মন রাখবো নাকি কুল রাখবো, স্বামীর মান রাখবো, একটা প্রবাদ আছে। আমেরিকা যদি পুরাই প্রভুত্ব হয়ে ওঠে, আবার মনে কষ্ট পাবে চীন। হয়তো তার সান্ত্বনার জন্যই একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে, শ্যাম রাখি না কুল রাখি, এর ভিতরে একটি সেই ধরনের নাটক হয়তো মঞ্চস্থ করা হলো। কিন্তু এর কোনো উদ্দেশ্য বা কি রেজাল্ট নিয়ে আসছে সেটা কাউকে জানানো হয়নি। বড় ধরনের যাতায়াত, থাকার একটি খরচ হয়তো সেখানে সুন্দর কায়দায়, মানে নিয়ম মাফিকভাবে দুর্নীতি এখন হচ্ছে বাংলাদেশে, নিয়মতান্ত্রিকভাবে আইনের ভিতরে থেকে। কাগজপত্র আছে, ভাউচার আছে, অডিট আসলে দেখবে, অডিটে কাগজপত্র ঠিক আছে, ওকে কমপ্লিট। তো এই ধরনেরই কোনো কিছু হচ্ছে। এই যে ডক্টর ইউনূস এমনভাবে তারেক রহমান সরকারের সাথে প্রতিশোধ নিয়ে গেছে, যে প্রতিশোধের যন্ত্রণা জ্বালা দীর্ঘস্থায়ী হবে। এই ক্ষত মুছতে 50 বছরও লাগতে পারে বা তার থেকেও দীর্ঘায়িত হতে পারে। এই আমেরিকার সাথে চুক্তির এই ক্ষত, যে ঘা, এর থেকে বারবার অনেকেই বলছিল। এখন দেখেন যে অর্থ পাচার হয়ে গেছে তা নিয়ে আর কোনো কথা নেই। স্বৈরা শাসকের নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার কার্য পরিচালনা হচ্ছিল, কোনো সারা শব্দ নেই। সমস্ত কিছু যেন একেবারে সাপের মাথার উপর তাবিজ ধরলে যেমন সাপ শুয়ে পড়ে, ওই রকমের। এখন নির্বাচিত সরকার ক্ষমতায়, এখন দ্রব্যমূল্য যাই হোক না কেন কোনো কথা নেই, এখন নির্বাচিত সরকার ক্ষমতায়। গ্যাসের দাম বাড়ুক, তেলের দাম বাড়ুক, বলবে হয়তো বৈশ্বিক পরিস্থিতির জন্য করতে বাধ্য হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির জন্য সেটা জনগণ দেখছে, বুঝবে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির বাইরে আর কি হচ্ছে, চিটাগাংয়ের বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলছে, কিন্তু জায়গায় হাত দিচ্ছে না। যে প্রতি বছর চিটাগাং থেকে আমাদের যে শুল্ক আয় হতো, 5 বছর 10 বছর পূর্বের থেকে যদি বাৎসরিক শুল্ক আয়টা বের করা হয়, যে গড়ে বছরে এত টাকা হতো, দেখাইতো 5,000 কোটি টাকা। এখন বিদেশিদের হাতে দিলে আমার বছরে কত আসে? 8,000, 10,000 আসে, নাকি 2,000 না 3,000 আসে? কি আসলে দেশের ক্ষতি, নাকি ওই জায়গায় রাজনীতিবিদদের বড় একটি অর্থের ব্যবসায়িক একটি মোক্ষম একটি জায়গা, ওইখান থেকে কোটি কোটি টাকা, যে সরকারি যখনই ক্ষমতায় আছে ওইখান থেকে সরকারিভাবে আয় হয়, এবং সেই আয়টা দলের ভিতরে কিছু অংশ দলকে দিয়ে সমাজকে চেপে রাখার জন্য খরচ করা হয়। সমাজের মানুষকে গলা পাড়া দিয়ে ধরে রাখার জন্য সন্ত্রাসী, মস্তান, কালো চশমা চোখে দেওয়া, কোমরে পিস্তল, জিন্সের প্যান্ট, দামি জুতা পরিয়ে, দামি দামি মোটর সাইকেল দিয়ে হুঙ্কার দিয়ে বেড়ানো হয়। কোনো শালা কোনো কথা বলবে না। সিস্টেম এখন অনেক। আমলীগের সময় আমলীগের টাকায় অনেক বিএনপি নেতাকে হজ করিয়ে এনেছিল। কত সুন্দর, মানে ওই যে নিয়মতান্ত্রিক দুর্নীতি। টাকা আমলীগের ফান্ডের তো কোনো সমস্যা নেই। বড় বড় মেগা প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট থেকে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ হইল, এই টাকা দিয়ে বিএনপির এমন সব লোককে হজ করিয়ে আনো যেন হজ করিয়ে আসার পরে তারা বিএনপি থাকবে, কিন্তু তাদের মন থাকবে আমলীগের দিকে। মানে ওই যে সেই তুই আমার মন পাবি দেহ পাবি না, দেহ পাবি মন পাইবে না, সেরকমের। দেহ থাকবে এক জায়গায়, মন থাকবে এক জায়গায়। এই সরকারেরও তার রুহও এক জায়গায়, তার বডি এক জায়গায়।
রুহু রয়ে গেছে সরকারের ভিতরে, বডি রয়ে গেছে আওয়ামী লীগের ভিতরে। এই যে তিন পর্যায়ের খেলা মিলেই সম্ভবত ডক্টর ইউনূস এমন এক প্রতিশোধমূলক চুক্তি আমেরিকার সাথে করে গেছে, যার বাস টানতে টানতে তারেক সরকারের জীবন শেষ হয়ে যাবে। আর পিছনে যে বিএনপি, ওই টিকটিকির লেজের মতো শুধু লাফাইতে থাকবে। টিকটিকি চলে যাবে, সরকার পার হয়ে যাবে, তারেক রহমান যদি আমেরিকার চুক্তিগুলোর সাথে আস্তে 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 বাস্তবায়ন করে থাকে, এনসিপি জামাত যতই মাঠে চিল্লাক, আন্দোলন পূর্ণাঙ্গ রূপ নেবে না, সংগঠিত হবে না। কারণ আওয়ামী লীগ এনটি, তাদেরকে দাবিয়ে রাখার জন্য সরকারি কোনো বাহিনী ব্যবহার হবে না ঠিকই, কিন্তু অনেক কৌশল তো আছে। বললাম না সে কৌশলের কথা। যদি পরিস্থিতি হয় বলব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।